অনেক সময় দেখা যায় যে যারা প্লেয়ার বা যারা কসরত করেন, কুস্তি করেন বা ব্যায়াম করেন বা যারা জিম গোয়ার্স, যারা অ্যাথলেটস, তারা ভাবেন যে তাদের তো বডি তৈরি করতে হয় এবং বডি তৈরি করার জন্য যারা প্রোটিন খেতে বেশি চান। এবং অনেককে আমি শুনেছি এবং আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ভাত, রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেট সোর্স বন্ধ করে তারা যদি শুধু প্রোটিন খান তাহলে কোনো অসুবিধা হবে কিনা? মাছ, মাংস, ডিম এগুলো খাবেন বা সয়াবিন খাবেন এবং দুগ্ধ জাতীয় দ্রব্য খাবেন। তারা ফলমূল, শাকসবজি খেতে চান না, পছন্দ নয়। এবং শুধু এরকম নয়, আজকাল শুধু এই অ্যাথলেটস বা জিম গোয়ার্স দের কথা আমি বলছি না। আমি একটা ওভারঅল একটা একটা সমাজের একটা অংশের কথা বলছি, যাদের বাড়িতে শাকসবজি খাওয়ার চল কম, ফলমূল খাওয়ার চল অত্যন্ত কম। এবং আ ফলমূল খাওয়ার কথা বললে, শাকসবজি খাওয়ার কথা বললে, "না, খুব একটা খাই না।" ঠিক আছে, আপনি যখন বলছেন খাবো, এরকম একটা ব্যাপার। অথবা খেতে ভালো লাগে না। কিন্তু মানে ওটা বাদ দিয়ে কি অন্য কিছু আছে ডাক্তারবাবু? মানে আমি ফল খেতে খুব একটা ভালোবাসি না। এরকম আমাকে ডাইরেক্টলি অনেকে বলেছেন। এবার অনেকে বলেছেন, "আমি ফল খেতে ভালোবাসি, কিন্তু আমার ফল খাবার সুযোগ নেই। আমার মানে যেখানে আমি কাজ করি সেখানে আমার এই জিনিসগুলো আছে এবং সেগুলো আমি দেখলাম যে মোস্টলি জাঙ্ক ফুড মতো। এবং তার মধ্যে চিকেন আছে, ডিম আছে, সবই আছে। কিন্তু বেসিক্যালি তারা জাঙ্ক ফুড এবং আ সেগুলো খাবার কথা তারা বলছেন। তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আমার এটাই যে প্রোটিন শুধু যদি কেউ খান, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ এগুলো যদি না খান তাহলে কি হবে? এবং আ প্রোটিনটা যেমন শরীরের জন্য বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা ক্ষেত্রে এবং শাকসবজি, ফলমূলও কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারেও আজকে একটা ধারণা দেব। আসলে কি হয়, যারা এই অ্যাথলেটস বা জিম গোয়ার্স বা যারা এই বডি বিল্ডার্স বা যারা খেলাধুলা করেন, তাদের তাদের কাজের ধরন এবং কসরতের ধরন অনুযায়ী সারাদিনে প্রোটিন তার প্রয়োজন পড়ে 1.2 গ্রাম টু 2 গ্রাম পার কেজি পার ডে এই হিসাবে। কারো 1.5 গ্রাম লাগে, কারো 1.8 গ্রাম লাগে। কেউ তার বডি ওয়েট অনুযায়ী ২ গ্রামের মতো খান। এবার ১০০ গ্রাম মাছ খাচ্ছেন মানে কি ১০০ গ্রাম প্রোটিন খাচ্ছেন? বা ১০০ গ্রাম চিকেন মানে ৪ পিস চিকেন ধরুন, মাঝারি ছোট সাইজের। তা ৪ পিস চিকেন খাওয়া মানে কি তার ১০০ গ্রাম প্রোটিন খাচ্ছেন? আমি একটা সোজা হিসাব আপনাকে বলি। যে আমরা এই যে বাদাম খাই, চিনে বাদাম। এই ১০০ গ্রাম চিনে বাদামের মধ্যে কিন্তু ২৫ গ্রাম প্রোটিন থাকে। এটা একটা ইনফরমেশন আপনি জানলেন। মাছ অথবা চিকেন এদের ১০০ গ্রামে প্রোটিন থাকে ২২ গ্রাম করে। তাহলে দেখুন, আমিষ খাবার তার মধ্যে প্রোটিন কম ১০০ গ্রামে, অথচ নিরামিষ খাবার বাদাম তার ১০০ গ্রামের মধ্যে প্রোটিন বেশি। আবার ডিম যে আমরা খাই, একটা ডিমের ওজন কত হবে? ৬০-৭০ গ্রাম একটা ডিমের ওজন হয়। সেদ্ধ করার পরে যেটা হয় আরকি, এমনি সেদ্ধ করার আগেও তাই থাকে অলমোস্ট। একটু এদিক-ওদিক হয়, তফাৎ হয়। কারণ খোসাটা বাদ দিতে হয়। এবং এই যে ডিমের ওজন যেটা পেলেন, তার মধ্যে কিন্তু পুরোটাই কিন্তু প্রোটিন নয়। তার মধ্যে ৭ গ্রাম প্রোটিন আছে। কোনো ডিমে ৬ গ্রাম, যেগুলো সাইজ ছোট। এবার সারাদিনে আমাদের যে ডায়েটারি কোলেস্টেরল খেতে হয়, সেটা তো আমরা ৩০০ গ্রামের মতো খেতে পারি। একটা ডিমের মধ্যে 169 মিলিগ্রাম থাকে। তাহলে ৩০০ হলে ২ টো ডিম আপনি খেলেন। এবার ২ টো ডিম যদি আপনি খেলেন তাহলে আপনার প্রোটিন কত ঢুকলো? ১৪ গ্রামের মতো। মনে করুন আপনার শরীরের ওজন ৬০ এবং আপনি মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন। মানে এমনি হাঁটাচলা একটু করেন, একটু খেলাধুলা করেন এবং আপনাকে আপনার ডাক্তারবাবু বলেছে ১ টু ১.২ গ্রাম পার কেজি পার ডে হিসাবে প্রোটিন খেতে। মানে আপনার যদি ৬০ কেজি বডি ওজন হয়, তাহলে আপনি ৭০ গ্রামের মতো প্রোটিন খাবেন। এবার তাহলে আপনি কিভাবে ভাগ করবেন? আপনি ২ টো ডিম খেলেন পুরো। ২ টো ডিম খেলে তার মধ্যে প্রোটিন গেল ১৪ গ্রাম। ১০০ মাছ খেলেন, ১০০ গ্রাম চিকেন খেলেন। তাহলে আপনার ৪৪ গ্রাম। তাহলে ১৪, ৪৪, 58 গ্রাম প্রোটিন এলো। আচ্ছা, তাহলে আরো কিছু বাদাম-টাদাম, ছোলা-টোলা মিলিয়ে-টিলিয়ে আপনি খেলেন এবং সাথে ৭০ গ্রাম পূর্ণ হলো। আচ্ছা, আপনি প্রত্যেকদিন কি ১০০ গ্রাম চিকেন খাচ্ছেন? আপনি প্রত্যেকদিন কি ১০০ গ্রাম চিকেন এবং ১০০ গ্রাম মাছ এবং ২ টো ডিম আপনি প্রত্যেকদিন খাচ্ছেন? খাচ্ছেন না। তাহলে যারা এই বেশি প্রোটিন খেতে চাইছেন তারা অনেকটা প্রোটিন খেতে হবে। মনে করুন তারা সারাদিনে চিকেন খাচ্ছেন প্রায় ৬০০-৭০০ গ্রামের মতো এবং সেটাতে প্রায় ১৫০ গ্রামের মতো তারা প্রোটিন কনজিউম করছেন। তার বডির ওজন হয়তো ৭৫ কেজি এবং ২ গ্রাম পার কেজি পার ডে হিসাবে তিনি ৭০ আ বা যে প্রোটিন খাচ্ছেন ১৫০ গ্রামের মতো প্রোটিন তিনি খাচ্ছেন। এই যে এক্সেস প্রোটিন খাচ্ছেন,
এই যে প্রোটিনটা শরীরের মধ্যে অ্যামাইনো অ্যাসিডে গিয়ে ভাঙছে এবং সেই অ্যামাইনো অ্যাসিডস গুলো তো সবকটা সেল রিপেয়ার করছে না, সবকটা টিস্যু রিপেয়ার করছে না, সবকটা হরমোন তৈরি করছে না, সবকটা আমাদের মেটাবলিক যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন চলে সেগুলোতে কাজ করছে না। কিছু অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজে কনভার্টেড হচ্ছে, কিছু অ্যামাইনো অ্যাসিড ফ্যাটে কনভার্টেড হচ্ছে। এই যে গ্লুকোজ আর ফ্যাটে কনভার্টেড হচ্ছে তাতে আমাদের ক্যালোরিও প্রচুর ঢুকছে। এবার আপনি যে 600 গ্রাম চিকেন খেয়ে নিলেন, তার সঙ্গে হয়তো কিছু অন্য খাবার দাবারও খাচ্ছেন টেস্ট এনহ্যান্স করার জন্য, এবং সেটাতে কিছু আপনার আরো প্রোটিন আরো কিছু ক্যালোরি ঢুকছে। ফলে দেখা যায় একটা ক্যালোরি প্রোটিন মিসম্যাচ হচ্ছে বডিতে। এই ক্যালোরি প্রোটিন মিসম্যাচটা কিন্তু আমাদের বডির মেটাবলিক হেলথের জন্য খারাপ। এই যে এক্সেস প্রোটিন খাচ্ছি আমরা, এক্সেস নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্টস গুলো তৈরি হচ্ছে, প্রোটিন তো নাইট্রোজেন দিয়ে তৈরি, এবং সেগুলো কিন্তু আমাদের লিভারের ওপর চাপ তৈরি করছে, আমাদের কিডনির ওপর চাপ তৈরি করছে। এখন প্রোটিন দরকার আমি মানছি আমাদের শরীরের জন্য, একটু আগেই বলছিলাম আমাদের টিস্যু রিপেয়ার করার জন্য, সেল সিনথেসিসের জন্য, কোষের যে যে অ্যাক্টিভিটি এক্সারসাইজ করতে গিয়ে যে পেশির ক্ষয়ক্ষতি হয় সেগুলো মেরামতির জন্য, এবং বিভিন্ন হরমোন এবং শরীরের মধ্যে বিভিন্ন পদার্থ তৈরি করতে কেমিক্যাল রিয়াকশন হতে গেলে এই যে প্রোটিন লাগছে, সেই প্রোটিনের তো আমাদের বডিতে প্রয়োজন আছে। কিন্তু যে এক্সেস প্রোটিন বডির মধ্যে যাচ্ছে, সেটা হজম হচ্ছে, সেটা বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করছে, বিপাক ক্রিয়ার শেষে যে নাইট্রোজেন বেসড যে ওয়েস্ট প্রোডাক্টস গুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের লিভার আর কিডনি ক্ষতি করছে, কারণ ওদের একটা ক্যাপাসিটি আছে যে এতটা ওয়েস্ট প্রোডাক্ট করে হ্যান্ডেল করতে পারে, ততটা ফিল্টার করতে পারে। আমরা বাড়ির মধ্যে যে জলের যে ফিল্টার লাগানো থাকে, অনেকের বাড়িতে থাকে, তো জল যদি একদম কাদার মতো জল ঢোকে, যে যে কাদা গোলা জল, সেটা কি ফিল্টারও করতে পারবে? সে তো একটা সময় পরে কিছু 2-4 দিনের মধ্যেই খারাপ হয়ে যাবে ফিল্টারটা। আপনি দেখবেন যখন ফিল্টার চেঞ্জ হয়, একদম ব্রাউনিশ রেড জিনিসপত্র ওর মধ্যে একদম লেগে থাকে, এগুলো ফিল্টার করেছে, ও নষ্ট হয়েছে। তাহলে শরীরের মধ্যে যে লিভার কিডনিতে যে ছাঁকনি আছে যেগুলো ফিল্টার করে, সেটা তো একটা নির্দিষ্ট জিনিস ফিল্টার করতে পারবে, তার বেশি কি করতে পারবে? তার বেশি করতে পারবে না। সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো বডিতে জমা হবে এবং সেগুলো আমাদের অর্গান ড্যামেজ করে। অর্গান মানে কিন্তু আমি হার্ট, কিডনি, লিভারের কথাই বলি, যেগুলো আমাদের মেটাবলিজমের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড আছে, এবং সেগুলো খারাপ হওয়ার জন্য সেগুলো ফিল্টার করার যন্ত্র তো সেগুলো খারাপ হলে সেগুলো কার্যক্ষমতা কমবে এবং আস্তে আস্তে সেগুলোর ক্ষয়ক্ষতি হবে। তাহলে এই যে এক্সেস প্রোটিন আমাদের শরীরে ঢুকলো, তারা শরীরের মধ্যে কি কি অসুবিধা তৈরি করতে পারে? একটা নিউট্রিশনাল ইমব্যালেন্স তৈরি করছে। নিউট্রিশনাল ইমব্যালেন্স মানে আমাদের যে পুষ্টি তার একটা অভারসাম্যতা। কনস্টিপেশন হতে পারে, কারোর মধ্যে ফাইবার নেই। মাইক্রো নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সিস হয়, মানে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে অনেক খনিজ পদার্থ, ভিটামিন থাকে, সেগুলো থাকে না, তাহলে ডেফিসিয়েন্সি হচ্ছে। এই একটু আগে যেটা বলছিলাম, কিডনির ওয়ার্কলোড তৈরি হচ্ছে আর একটা মেটাবলিক স্ট্রেস তৈরি হয়। বডি বুঝতে পারে না কি করা উচিত, হঠাৎ করে এত এত প্রোটিন ঢুকতে শুরু করলো, ওর তো একটা ক্যাপাসিটি আছে এবং সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা খাই। আমাদের যে খাবার একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হয়, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকবে, ফাইবার থাকবে, মিনারেলস থাকবে, ভিটামিনস থাকবে, এবং তার সঙ্গে আমাকে বাইরে থেকে জল খেতে হবে। এবার আপনার এই প্রত্যেকটা জিনিস দরকার। প্রোটিনটা দরকার, একটু আগে বলছিলাম যে কাজগুলোর জন্য। কার্বোহাইড্রেট মূলত আমাদের শরীরের সোর্স অফ এনার্জি আর সোর্স অফ ফাইবার অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা আমাদের বডিতে হেল্প করে। ফ্যাট দরকার আমাদের সেল মেমব্রেন তৈরি করতে, হরমোন তৈরি করতে, আমাদের ব্রেন বা নার্ভের স্বাস্থ্য মেনটেন করতে, আমাদের কোলেস্টেরল ব্যালেন্স তৈরি করতে শরীরের মধ্যে, যাতে আমাদের কার্ডিওভাস্কুলার ফাংশন ঠিকঠাক চলে। আমরা সারাদিনে হিসাব করে 25 থেকে 30% টোটাল ক্যালোরি প্রোটিন থেকে নিতে পারি, 40 থেকে 50% কার্বোহাইড্রেট থেকে নিতে পারি, 15 থেকে 20% ম্যাক্সিমাম 25% আমরা ফ্যাট থেকে নিতে পারি, এবং তাহলে আমাদের একটা মোটামুটি ব্যালেন্স তৈরি হয় বডিতে। এবং নিউট্রিশনাল ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওভারঅল মেটাবলিক হেলথের জন্য, বডির মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য। ল্যাক অফ ফাইবার আমি বলছিলাম একটু আগে, এই ফাইবারগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বিভিন্ন আমার ভিডিওতে বলি যে ফাইবারের মধ্যে মূলত 3 ধরনের জিনিস থাকে। একটা সলিবল ফাইবার, যারা আমাদের এই সলিউবল ফাইবারগুলো গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রলের ব্যালেন্সটা তৈরি করতে সাহায্য করে। এই সলিউবল ফাইবারটা আমাদের স্টুলের বাল্ক তৈরি করতে সাহায্য করে। এই সলিউবল ফাইবারটা আমাদের খাবারের মধ্যে একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে, যাতে সুগার স্পাইক বেশি না হয়। নাহলে আপনি যা খাবার খাবেন
পেটের মধ্যে সেই খাবার গিয়ে যদি ফাইবার না থাকে দ্রুত শোষণ হবে এবং রক্তে সুগার স্পাইক হবে, ফলে যারা ডায়াবেটিক ছিলেন না ইভেনচুয়ালি তারা ডায়াবেটিক হয়ে যাবে। এই ফাইবার রিচ ফুড থাকার জন্য, জেল লাইক স্ট্রাকচার থাকার জন্য খুব স্লো, আস্তে 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 শরীরের মধ্যে ঢোকে এই গ্লুকোজটা বা সুগার, তাতে সুগার স্পাইক হয় না। 2 নম্বরের ফাইবারের মধ্যে যেটা থাকে ইনসলিউবল ফাইবার, যেটা ঝাঁটার মতো কাজ করে, পেট থেকে বর্জ্য দূষিত পদার্থগুলো বাইরে বার করে দেয়, মানে স্টুলটা ঠিকমতো ইভ্যাকুয়েশন হয়। আর 3 নম্বর হচ্ছে প্রিবায়োটিক। এই প্রিবায়োটিক হচ্ছে সলিউবল ফাইবারের একটা পার্ট, যেটা আমাদের পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তাদের খাবার। পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তার নাম প্রোবায়োটিক, এই প্রোবায়োটিকের খাবারের নাম প্রিবায়োটিক। এই প্রিবায়োটিকগুলো এই প্রোবায়োটিকের হেলথ মেনটেন করতে সাহায্য করে। এই প্রোবায়োটিকগুলো আমাদের শরীরে থাকার জন্য আমরা যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো খাই তার থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডস তৈরি করে। এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের মধ্যে থাকে অ্যাসিটেট বিউটাইরেট প্রোপায়োনেট। এগুলো আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। বডির মধ্যে ইনসুলিন যে কাজ করে সেই কাজ করার মাত্রা এবং তার ধরন ঠিক করে। শুধু তাই না, এই প্রোবায়োটিকগুলো পেটে থাকার জন্য আমাদের বডিতে ইনফ্লামেশন কম হয়। লাইপোপলিস্যাকারাইড বলে একটা জিনিস তৈরি হয় যেখানে প্রোবায়োটিকের হেলথ খারাপ হয় এবং তারা গাট যে ব্লাড ব্যারিয়ার থাকে তার মধ্যে রক্তে ঢুকে যায়, বডিতে বিভিন্ন ইনফ্লামেশন তৈরি করে এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে। এখন এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলিকে কাবুতে রাখার জন্য আমাদের বডি অন্ত্রের ভিতরে ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছে, যে ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে বডিতে ইনফ্লামেশন কমানো। ফলে বুঝতে পেরেছেন, আবার যদি ফাইবার কম খায় তার আমাদের কনস্টিপেশন হবে, এবং কনস্টিপেশন যদি হয় পেটের মধ্যে, কনস্টিপেশন হলে কি হবে? গাট হেলথ খারাপ হবে, পেটে ব্যথা করবে, খাবার ইচ্ছে কম থাকবে এবং আপনার ওভারঅল অ্যাক্টিভিটি এবং কাজ করার ক্ষমতা সারাদিনে কমে যাবে। যাদের স্টুল হয় না রেগুলার তারা ওইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন এবং তাতে অনেক সময়ও নষ্ট হয়। সুতরাং স্টুল ঠিকঠাক ইভ্যাকুয়েশনের জন্য আমাদের ফাইবার রিচ ফুড খেতে হবে। এর পরের যে প্রবলেম হয় সেটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি। মানে এই যে আমরা শাকসবজি ফলমূল যদি কম খেয়ে আমরা যদি প্রোটিন বেশি খাই তাহলে আমাদের ফোলেট কোথা থেকে আসবে? ফোলেট আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা, ফোলেট মানে ভিটামিন B9। এই B9 আমাদের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, আমাদের কোষের নিউক্লিয়াস তৈরিতে সাহায্য করে, আমাদের ওভারঅল ইমিউনিটি মেনটেন করতে সাহায্য করে। যে ভিটামিন সি ইমিউনিটি মেনটেন করতে সাহায্য করে। আমাদের যে খাবারের মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, সেগুলো তো আমাদের এই ভেজিটেবল সোর্স থেকেই আসে। সেগুলো যদি আমরা না খাই তাহলে শরীরের মধ্যে সেগুলো তো ঘাটতি হবে। আমরা যে লাল শাক খাই, এই লাল শাকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ওভারঅল মেটাবলিক হেলথের জন্য ভালো, ইনফ্লামেশন কমায়, আমাদের মেটাবলিক হেলথ ভালো থাকে। আমাদের সেজন্য সব খাবারের মধ্যেই ব্যালেন্স ফুডটা মেনটেন করতে হবে। শুধু প্রোটিনের সোর্স থেকে নিলে হবে না যে এনার্জি আমি শুধু প্রোটিন সোর্স থেকে নিচ্ছি, তাহলে বাকিগুলোও তো আমাদের দরকার শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকর্মের জন্য। এরপরে আসি মেটাবলিক ওভারলোডের কথা। মেটাবলিক ওভারলোড হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। আপনি আপনার বডিকে এমনভাবে এনার্জি সোর্স আপনার বডিতে দিতে হবে যাতে বডি বুঝতে পারে যে তার কেয়ার করা হচ্ছে। আপনি শুধু প্রোটিন খেলে, একটু আগে বলছিলাম যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হবে, সেগুলো একটা মেটাবলিক ওভারলোড তৈরি করবে, স্ট্রেস তৈরি করবে, সেটা আমাদের হেলথের জন্য খারাপ। হেলথ মানে মেটাবলিক ওভারলোডটা কি একটা অদ্ভুত একটা অন্য জিনিস, অন্য জগতের জিনিস না। আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের হরমোন সিস্টেম, আমাদের প্যানক্রিয়াস, এইটাকে নিয়ে আমাদের মেটাবলিক সিস্টেম, আমাদের ইন্টেস্টিন, সেখান থেকে বিভিন্ন আমাদের হরমোন বেরোয়, সেগুলো আমাদের ব্রেন, এগুলো সব পার্ট অফ মেটাবলিক সিস্টেম। মানে এগুলোকে আপনি বাদ দিয়ে ওই শুধু একটা অর্গানকে নিয়ে ভাবলে হবে না যে আমার পেটের গন্ডগোল হয় তাই জন্য পেটের জন্য যা হয় সেই খাবারটা খাবো। বাকি অঙ্গগুলোরও আমাদের খেয়াল রাখতে হবে। কিডনি স্ট্রেস, কিডনির একটা ফিল্টার করার একটা লিমিট আছে। মনে করুন সে সারাদিনে একটা 5 ইউনিটস কিছু একটা ফিল্টার করতে পারে। এবার তার যা ক্যাপাসিটি আছে আপ টু 10 সে সহ্য করতে পারে। কিন্তু তাকে যদি 300 দিয়ে দেওয়া হয়, সে কি আর পারবে? পারবে না। ওই সেই ফিল্টারের কথা বলছিলাম যেটা আমাদের বাড়িতে লাগানো থাকে, জল ঢোকে। আপনি যদি একটু বেশি আয়রন থাকলেও সে নয় ম্যানেজ করে টরে দিল। এবার যদি কাদা গোলা জল বা পাঁকের জল ঢুকছে, সে কি আর ফিল্টার করতে পারবে? পারবে না। বসে যাবে, কাজ করার ক্ষমতা কমে যাবে। সেই জন্য যাদের দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে হাই অ্যামাউন্ট অফ প্রোটিন খাচ্ছেন, যতটা তার শরীরের জন্য প্রয়োজন নেই, তাহলে
দেখা যায় দেখে তার ক্রিয়াটিনিন বেশি। আসলে এই প্রোটিন থেকেই তো ক্রিয়াটিনিন তৈরি হয় এবং কিডনি অতটা ফিল্টার করে বার করতে পারছে না। ফলে ক্রিয়াটিনিন লেভেল বেশি থাকবে। ফলে তিনি ভাবতে পারেন তার কিডনি খারাপ হয়ে গেছে। না, খারাপ হচ্ছে না, কিডনি স্ট্রেসড হচ্ছে। সেইজন্য কিডনির ক্রিয়াটিনিন লেভেলটা বেশি এসেছে। এর পরের যে প্রবলেম হতে পারে পুয়ার এনার্জি। আমাদের এনার্জির মেইন সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট এবং আমরা সেটা সবসময় বলি যে ৪০ থেকে ৫০% আমাদের যে এনার্জি তার সোর্স হওয়া উচিত কার্বোহাইড্রেট। এবার আপনি যদি শুধু প্রোটিন খান, প্রোটিন ভেঙে এনার্জি তৈরি করতে টাইম লাগে। তার জন্য আপনার ফ্যাটিগ লাগতে পারে, আপনার উইকনেস লাগতে পারে, আপনার মাসল রিকভারি ডিলেড হতে পারে এবং এক্সারসাইজ আপনি যেটা করতে পারতেন আগে, দেখবেন হঠাৎ করে আপনি সেটা পারছেন না। কিছুক্ষণ পরে ক্লান্ত লাগছে। আসলে এক্সারসাইজ করার সময় আমাদের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে লিভারে গ্লাইকোজেন স্টোর থাকে এবং গ্লাইকোজেন স্টোর তখনই ঠিকঠাক থাকবে যদি আপনি কার্বোহাইড্রেট যতটা শরীরের প্রয়োজন ততটা খান এবং বেশিরভাগটাই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। সিম্পল কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খেয়ে ততটা বেনিফিট আপনি পাবেন না মেটাবলিক্যালি। এবার কার্ডিওভাস্কুলার রিস্কের কথা বলি। প্রোটিন খেতে গেলে আপনি হয় মাছ, মাংস মানে চিকেন, মাটন, ডিম এগুলো থেকে আপনাকে নিতে হবে। এবার সেগুলো বেশি পরিমাণে খাওয়ার জন্য স্যাচুরেটেড ফ্যাট বেশি ঢুকবে, তার জন্য এলডিএল কোলেস্টেরল বাড়বে, এইচডিএল কোলেস্টেরল কমবে, ট্রাইগ্লিসারাইড বাড়বে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস বাড়বে। সেজন্য কার্ডিওভাস্কুলার হেলথ খারাপ হতে পারে। কারণ আপনার যে কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল যে ব্যালেন্স সেটা খারাপ হওয়ার জন্য আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস যে পদ্ধতি, যে ব্লাড ভেসেলস খারাপ হওয়ার যে পদ্ধতি সেটা আরো অ্যাগ্রাভেটেড হবে। সেজন্য আপনার শরীর খারাপ হতে পারে। তাহলে কি রাইট অ্যাপ্রোচ হওয়া উচিত জিম গোয়ার্সের জন্য, অ্যাথলেটসের জন্য? কার্বোহাইড্রেট খেতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তার মধ্যে শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ থাকবে। যারা ভেজিটেরিয়ান তারা দুগ্ধজাত দ্রব্য, সয়াবিন, টোফু, পালসেস, লেগুমস মানে ডাল জাতীয় খাবার থেকে প্রোটিন নিতে পারেন। যারা নন ভেজিটেরিয়ান তারা মাছ, মাংস, ডিম খান। সেটা টোটাল এনার্জি যা হওয়া উচিত সেটা ক্যালকুলেট করে 25 to 30% অফ টোটাল এনার্জি ওই নন ভেজ প্রোটিন থেকে নিতে হবে। ফ্যাট তাকে ইনক্লুড করতে হবে। ভেজিটেরিয়ান যারা তাদের নাটস অ্যান্ড সিডস থেকে ফ্যাট আসবে, কিছুটা তেল থেকে আসবে। নন ভেজিটেরিয়ান তাদের ফ্যাট আসবে খাবার দাবার থেকে, অ্যানিমাল প্রোটিন থেকে এবং সেটাও এক্সেস না, যাতে স্যাচুরেটেড ফ্যাট শরীরের মধ্যে কম ঢোকে। পর্যাপ্ত জল পান করতে হবে। ভিটামিন মিনারেলস যাতে অ্যাডিকুয়েট বডিতে ঢোকে তার জন্য ফলমূল, শাকসবজি খাওয়ার অভ্যেস তৈরি করতে হবে। অনেকের অভ্যেস নেই, অনেকে খেতে চান না, অনেকে ছোটবেলা থেকে খেতে চান না, অনেকে ছোটবেলা থেকে খেতে পারেন না। অনেকে আমার মা বলেন যে দেখুন ডাক্তারবাবু ও চিকেনটা খায় কিন্তু মাছ খেতে পারে না। আসলে মাছ খুব হাই বায়োলজিক্যাল ভ্যালুওয়ালা একটা প্রোটিন। ইট হ্যাজ গট ভেরি হাই বায়োলজিক্যাল ভ্যালু। যদি মাছ না খেতে কেউ পারে তাহলে তার মাছ খাবার অভ্যেস তৈরি করা দরকার। একটু গন্ধ ইনিশিয়ালি লাগতে পারে, কিন্তু যদি আপনি রেসিপি চেঞ্জ করেন এবং ঠিকমতো আপনি প্রিপেয়ার করেন তাহলে এটা খাওয়া যায়। এবং আমি বলবো মাটন এবং চিকেনের চেয়ে মাছ যদি ঠিকঠাক হয় তার বায়োলজিক্যাল ভ্যালু ভালো এবং সেটা হেলথের জন্য বেশি ভালো। তাহলে আজকের ভিডিওতে আমাদের কনক্লুশন কি হলো? আজকের ভিডিওতে আমাদের কনক্লুশন হলো এটাই যে আমাদের প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট, ফ্যাট দরকার, আমাদের শরীরে ফাইবার দরকার, আমাদের শরীরে খনিজ পদার্থ দরকার, ভিটামিনস দরকার। কিছু কিছু ভিটামিনস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু ভিটামিনস বাইরে থেকে ফ্যাট সলিউবল ভিটামিন এবং সেগুলো আমাদের খাবারের মাধ্যমে আসে, প্রোটিনের মাধ্যমেও আসে। যেমন ভিটামিন বি 12 সেগুলো ননভেজ খাবারের মধ্যে দিয়ে আসে এবং সেই খাবারগুলো আমাদের খেতে হয়। তাহলে ভিটামিনের সেটা শরীরের মধ্যে অল্পতা দেখা দেবে। যে প্রচুর মানুষকে পাই যারা ভেজিটেরিয়ান মানুষ, যাদের ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে। তাদের সেইভাবে সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাদের সেইভাবে গাইড করা হয় তারা কিভাবে থাকবে। কিন্তু একটা কথা আমি বলতে চাই, শুধু প্রোটিন খেয়ে বা শুধু প্রোটিনের সোর্স থেকে এনার্জি নিয়ে আপনি ভালো থাকতে পারবেন না। আপনার গাট হেলথ ভালো থাকবে না, আপনার মেটাবলিক হেলথ ভালো থাকবে না, আপনার কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে। সুতরাং যে ব্যালেন্স ডায়েটের কনসেপ্ট সেটা আমরা অ্যাকসেপ্ট করি এবং সেই মতো আমরা চলার চেষ্টা করি। নমস্কার।